তোমাদের সকলকে স্বাগত জানাই আমার লাক্সারিয়াস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে দেখো ক্লাস 5-এর রায় মার্টিনের 9 নম্বর স্কুল, আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল অ্যান্ড আরামবাগ হাই স্কুলের প্রশ্নের উত্তরগুলো নিয়ে, ঠিক আছে। যেখানে একের দাগে উত্তর দিয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 9টি। কয় দাগে দিয়েছে, যে ভগ্নাংশে লব গ্রেটার দেন হর তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ না কোনোটি না, সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যার লব বড় সে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তারপরে নেক্সট দিয়েছে দেখো, 7-এর 9 ও 1-এর 2-এর মধ্যে কোনটি বড়। দেখো এর মধ্যে আমরা জানি হরগুলোকে সমান হর করে নিতে হয়। তাহলে 2 আর 9 লসাগু বের করেছি, বের করে হরগুলোকে সমান করেছি, তাহলে 14/18। তারপরে লব যার লবটা বড় হবে সেটাই বড়, তাহলে 14/18 গ্রেটার দেন 9-এর 18 সমান 7-এর 9 গ্রেটার দেন 1-এর 2। তাহলে 7-এর 9 ও 1-এর 2-এর মধ্যে 7-এর 9 বড়, ঠিক আছে। কোনটা বড় জানতে চেয়েছে, আমরা লিখে দেবো 7-এর 9 বড়। নেক্সট দিয়েছে দেখো, 1 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি যোগফল নির্ণয় করো। তাহলে 1 আর 10-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, কী কী মৌলিক সংখ্যা রয়েছে, 2, 3, 1 তো মৌলিক সংখ্যা নয়, যৌগিক সংখ্যাও না, জানো তোমরা। আর তাহলে তারপরে 2 হচ্ছে মৌলিক সংখ্যা, কারণ 2 মৌলিক সংখ্যা কাকে বলে প্রথমে আমরা জানি, যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে 2কে 1 এবং 2 দিয়ে ভাগ করা যায়, তাই 2 মৌলিক সংখ্যা। 3কেও দেখো 1 এবং 3 দিয়ে ভাগ করা যায়, 3 মৌলিক সংখ্যা। আর 5 1 আর 5 দিয়ে ভাগ করা যায়, তাই 5 মৌলিক সংখ্যা। 6কে কিন্তু অনেকগুলো সংখ্যা, যেমন 1, 2, 3, 6, তাহলে দুটোর বেশি হয়ে গেছে, তাই হবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে 7কেও দেখো 1 এবং 7 দিয়ে ভাগ করা যায়। বাকি আর 10-এর মধ্যে কেউ নেই, 8, 9, 10 এরা সবাই কিন্তু 1 এবং 10 সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়েও ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে এগুলো যোগ করে আমরা কত পাবো, 17। 2, 3, 5, 5, 5, 10, 10, 7, 17 পেয়েছি। নেক্সট দিয়েছে, দুটি অসমান্তরাল সরলরেখাকে কি বলা হয়, একই সমতলে অবস্থিত 2 বা তার বেশি সরলরেখা যদি তারা পরস্পর মিলিত হয় সেই সংখ্যাগুলোকে অসমান্তরাল সরলরেখা বলা হয়। অসমান্তরাল সরলরেখা বা পরস্পরচ্ছেদী সরলরেখা বলা হয়, ঠিক আছে। তারপর পরের পৃষ্ঠায় চলে যাও। পরের পৃষ্ঠায় দিয়েছে, কোন বন্ধনীর কাজ সবার আগে হয়। আমরা জানি 3টে বন্ধনী রয়েছে, তার মধ্যে প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে করা হয়, ঠিক আছে। তারপর দিয়েছে, কালি বা ক্ষেত্রফল কাকে বলে। কোন একটি ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে থাকে তা ওই ক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি, ঠিক আছে, মনে রাখবে, খুব ভালো কোশ্চেন এটা। তারপরে দিয়েছে, বদমাস শব্দটিতে বিয়ের অর্থ কি, এটি কয় প্রকার। বদমাস শব্দটিতে বিয়ের অর্থ হচ্ছে ব্র্যাকেট বা বন্ধনী, যেটা এখনই বললাম, প্রথম ব্র্যাকেট, দ্বিতীয় ব্র্যাকেট, তৃতীয় ব্র্যাকেট, যেটাকে বাংলা বলা হয় প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনী, ঠিক আছে। নেক্সট দিয়েছে দেখো, 8-এর বর্গ কত। তাহলে 8-এর বর্গ মানে 8 স্কোয়ার সমান হচ্ছে 64, 8 × 8 সমান 64, ঠিক আছে। আগের দিনও বলেছিলাম 1 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ করে রাখবে, তাহলে অঙ্কগুলো ক্যালকুলেশন করতে তোমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে। তাহলে 8-এর ঘরে নামতে নিশ্চয়ই তোমরা সবাই জানো, তাহলে 8 × 8 সমান 64 হয়। নেক্সট দিয়েছে দেখো, যে ভগ্নাংশের লব গ্রেটার দেন হয় তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। দেখো একই কোশ্চেন দুবার দিয়েছে, ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। একটা ড্যাশ পড়ানো দিয়েছিল, লিখতে দিয়েছিল, ঠিক আছে। সে যাই হোক, পরীক্ষায় মানে একই কোশ্চেন রিপিট হয়ে গেছে, ঠিক আছে। দিয়েছে দেখো, আয়তকার চিত্রে অর্ধ পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর পরিসীমা কি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ। অর্ধ মানে অর্ধেক, ঠিক আছে। তাহলে 2টা বাদ হয়ে গেল, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 5কে একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করো, 5/1, নিচে একটা বসালে সেটা হচ্ছে, কারণ এর 5টা হচ্ছে বড় আর একটা হচ্ছে ছোট, তাহলে অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে কি দেখলাম, যাদের লব বড় আর হর ছোট সেটাই হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে যে কোনো সংখ্যাকে 1 করে দিলে সে সংখ্যাটা কিন্তু অপ্রকৃত সংখ্যা হয়ে যাবে। এটা একটা পূর্ণ সংখ্যা, 5 হচ্ছে পূর্ণ সংখ্যা, যেই 1 করলাম এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে, ভগ্নাংশ পরিণত হয়ে গেল। নেক্সট দেখো, 2-এর কয় দিয়েছে, সরল করো।
6 7 বিয়োগ 1 14 যোগ 5 7। তাহলে প্রথমে প্রথম ব্র্যাকেটে কাজ করতে হয় বদমাস রুল অনুযায়ী, তাহলে সেই কাজই করলাম। দেখো 1 14 যোগ 5 7, তাহলে 14 আর 7 লসাগু বের করে নিয়েছি, দিয়ে লসাগু বের করে পেয়েছি 14। তাহলে 14কে 14 দিয়ে ভাগ করলে পাবো 1, তাহলে 1 গুণ 1 করলে 1। আর 14কে 7 দিয়ে ভাগ করলে পাবো 2, তাহলে 2 গুণ 5 সমান হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 6 7 বিয়োগ 10 আর 1 যোগ করলে 11/14। আবার দেখো 7 আর 14-এরই লসাগু বের করতে বলা হয়েছে, তাই হচ্ছে 14টা আমরা কি পাচ্ছি তোমার আবার 14ই লসাগু পেলাম, তাহলে 14কে 7 দিয়ে ভাগ করলে পাচ্ছি 2। 6 গুণিত 2 বিয়োগ 11 সমান 12 বিয়োগ 11 সমান 1 14। তারপর আবার দিয়েছে কয়ের অথবা দিয়েছে 1 5 যোগ 1 2 বিয়োগ 1 6। তাহলে আমরা কি করছি 2 5 ও 6 লসাগু বের করছি। ঠিক আছে, দিয়ে দেখো লসাগু বের করে পেয়েছি 30। তাহলে 30কে 5 দিয়ে ভাগ করলে পাই 6, 6 গুণ 1 যোগ 30কে 2 দিয়ে ভাগ করলে পাই 15, 15 গুণ 1 আর 30কে 6 দিয়ে ভাগ করলে পাই 5 সমান 6 যোগ 15 সমান 21 বিয়োগ 5 সমান 16/30 সমান 8 15। নেক্সট দেখো 2-এর খ দিয়েছি একটি বাসের 8-এর 39 অংশ লাল, 2-এর 13 অংশ সবুজ ও 1-এর 3 অংশ হলুদ রং করেছি। কত অংশ রং করেছি, কত অংশ রং করা বাকি আছে। ঠিক আছে, এই অঙ্কটা দেখো প্রত্যেকটা স্কুলের ক্ষেত্রেই আসছে, সেই জন্য আমরা কি করছি, তোমাদের এটা নিশ্চয়ই আগের কোশ্চেনগুলো করে থাকলে তোমরা এগুলো দেখেইছো। দেখো দিয়েছে, তাহলে ধরি মোট অংশ হচ্ছে 1 অংশ, তাহলে মোট রং করেছি 8-এর 39 যোগ 2-এর 13 যোগ 1-এর 3 অংশ, তাহলে 3 13 আর 39-এর লসাগু বের করে পেয়েছি 39। তাহলে 39কে 39 দিয়ে ভাগ করে পাচ্ছি 1, তাহলে 8 গুণ 1 সমান হচ্ছে 8 যোগ 39কে 13 দিয়ে ভাগ করলে পাই 3, 3 গুণ 2 সমান 6 আর 39কে 3 দিয়ে ভাগ করলে পাই 13, তাহলে 13 গুণ 1 13। তাহলে 8 যোগ 6 হচ্ছে 14, 14 আর 13 হচ্ছে 27, 27/39 কাটাকাটি করে পেলাম 9 13। তাহলে রং করা বাকি আছে কত, 1 বিয়োগ 9 13 মানে 13 বিয়োগ 9 সবাই 13 সমান হচ্ছে 4-এর 13। তাহলে 4-এর 13 অংশ রং করা বাকি আছে। ঠিক আছে, অথবা আরেকটা অঙ্ক দিয়েছে দেখো, একটি বাড়ির 6 7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি আছে। তাহলে এখানেও ধরে নেবো মোট অংশ হচ্ছে 1 অংশ, রং করা বাকি আছে কত, এত অংশ রং করা হয়েছে, বাকি আছে কত 1 বিয়োগ 6 7 মানে 7 বিয়োগ 6/7 সমান 1-এর 7 অংশ। তাহলে 1-এর 7 অংশ রং করা বাকি আছে। তাহলে আগের অঙ্কটা থেকে এই অঙ্কটাই সোজা। যদি এরকম ধরো তোমাদের পরীক্ষা এরকম দুটো কোশ্চেনে অথবা এলো, তাহলে অথবারটাই করবে, কারণ এটা তো একবার কাজ করেই হয়ে যাচ্ছে তাই। ঠিক আছে, তারপর গয়েরটা দিয়েছে দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বায়ুর দৈর্ঘ্য কত। তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল আমরা সমান জানি, বর্গাকার বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য সমান 1000 বর্গমিটার সমান বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে 1024 বর্গমিটারটাকে কি ভাঙলে কত পাই, 32 গুণিত 32। ঠিক আছে, কিভাবে এটা বের করতে হয় আগের অঙ্কগুলোতে দেখিয়ে দিয়েছি, তোমরা জানো নিশ্চয়ই। যদি না বুঝতে পারো তাহলে কমেন্টে জানাবে, তাহলে আমি আবার বলবো। ঠিক আছে, সমান বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 32 মিটার। আমরা জানি বর্গাকার পার্কের পরিসীমা সমান 4 গুণিত বাহুর দৈর্ঘ্য সমান 4 গুণিত 32 মিটার সমান 128 মিটার। সুতরাং পার্কটির প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 32 মিটার ও পরিসীমা 128 মিটার। ঠিক আছে, এরা দেখো আবার অথবা দিয়েছে, একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা না, হ্যাঁ আমি দেখো এইটা অথবারটাই করে দিলাম আবার। আচ্ছা, এই গয়েরটা দিয়েছে দেখো, যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 169 বর্গ সেমি, তার একটি বাহুর দৈর্ঘ্য কত। এইটা আমি করেছি, এটা অথবার উত্তর, এইটা হচ্ছে গয়ের উত্তর। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, যেখানে ক্ষেত্রফল বলে দিয়েছে 169 বর্গ সেমি সমান বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য। তাহলে 169কে ভেঙে পাচ্ছি 13 গুণ 13, তাহলে বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 13 সেন্টিমিটার। তারপরে দেখো ঘয়েরটা দিয়েছে, আয়তকার মাঠের দৈর্ঘ্য 35 মিটার, প্রস্থ 20 মিটার, মাঠের 4 ধার বরাবর একবার হেঁটে আসতে কত মিটার পথ থাকতে হবে। দেখো এখানেই কিন্তু তোমরা এই অঙ্কটার ক্ষেত্রেই বুঝতে পারবে এটা পরিসীমা করতে হবে না ক্ষেত্রফল বের করতে হবে। কোশ্চেন দেখলেই বোঝা যাবে। কী করে দেখো, বলে যে মাঠের 4 ধার বরাবর চারিদিকে একবার হেঁটে আসতে কত মিটার পথ লাগবে।
তাহলে একক পরিসীমার ক্ষেত্রেই মিটার হবে, ঠিক আছে, একক হয়। আর ক্ষেত্রফলে কি করতে কি হয়, বর্গ একক হয়। তাহলে এখানে বর্গ মিটার যদি লেখা থাকতো তাহলে আমরা কি করতাম, ক্ষেত্রফল বের করতাম, কিন্তু যেহেতু মিটার লিখেছে তাহলে আমরা পরিসীমা বের করব। তাহলে আয়তকার মাঠের পরিসীমা সমান আমরা কি জানি, 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার। তাহলে 2 গুণিত 35 যোগ 20 মিটার সমান 2 গুণিত 55 মিটার সমান 110 মিটার। তাহলে মাঠে চারধার বরাবর একবার হেঁটে আসতে 110 মিটার পর থাকতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো, আবার অথবা দিয়েছে একটি আয়তাকার ক্ষেত্রে পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার হলে দৈর্ঘ্য কত। তাহলে পরিসীমা বলেই দিয়েছে। তাহলে আমরা কি জানি, আয়তাকার মাঠের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ মিটার। তাহলে পরিসীমা বলেছে 120 মিটার সমান 2 গুণিত দৈর্ঘ্য প্লাস 20 মিটার। তাহলে 120/2 মিটার সমান দৈর্ঘ্য প্লাস 20। তাহলে 120কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 60, আর এই 20টা দিকে নিয়ে এসছে। আমার একটু জায়গা কম ছিল বলে একবারে করেছি, তোমরা করে দেখবে। তাহলে দৈর্ঘ্য সমান 40 মিটার, তাহলে দৈর্ঘ্য হলো 40 মিটার, ঠিক আছে। একটা পাতার মধ্যে যাতে তোমরা অঙ্কটা দেখে বুঝতে পারো, 2 পাতা করলে আবার এদিক ওদিক করলে বুঝতে অসুবিধা হয় বলে এখানেই করে দিচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখো, গত 3 দিনে তুমি একটি গল্পের বইয়ের 1-এর 9 অংশ, 1-এর 3 অংশ, 7-এর 18 অংশ পড়েছো। 3 দিনে মোট কত অংশ পড়েছো, কত অংশ বাকি আছে। তাহলে ভগ্নাংশের অঙ্কের ক্ষেত্রে আমাদের কি ধরে নিতে হয়, সবসময় মোট 1 অংশ, তাই তো। তাহলে গল্পের বইয়ের মোট অংশ হচ্ছে 1। তাহলে গল্পের বইয়ে পড়েছি 1-এর 9 যোগ 1-এর 3 যোগ 7-এর 18 অংশ। তাহলে 3, 9 আর 18 লসগু বের করে কত পেয়েছি, 18। তাহলে 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 2 গুণ 2, 2 গুণ 1 সমান 2। 18কে 3 দিয়ে ভাগ করলে 6, আর 18কে 18 দিয়ে ভাগ করলে 1, ঠিক আছে। দিয়ে তোমরা দেখো 15/18 দিয়ে 3 দিয়ে কাটাকাটি হচ্ছে, দিয়ে হচ্ছে 5-এর 6, 5-এর 6 অংশ মোট পড়েছি আমি। তাহলে বাকি অংশ কত, মোট অংশ ছিল 1, বাকি পড়েছি কত, 5-এর 6। তাহলে বাকি অংশ কত হচ্ছে 1 বিয়োগ 5-এর 6 সমান 6 বিয়োগ 5 বা 6 সমান 1-এর 6 অংশ। তাহলে 3 দিনে মোট 5-এর 6 অংশ পড়েছে এবং 1-এর 6 অংশ পড়া বাকি আছে, ঠিক আছে। নেক্সট দেখো, আবার এইটারও অথবা দিয়েছে, একটি জমির 1-এর 3 অংশে ধান, 1-এর 2 অংশে পাট চাষ করা হয়েছে, মোট কত অংশে ধান ও পাট চাষ করা হয়েছে। তাহলে মোট চাষ হচ্ছে 1-এর 2 যোগ 1-এর 3 অংশ সমান 2 যোগ 3 বা 3 আর 2 লসগু বের করে 6 পেয়েছি। দিয়ে 6কে 3 দিয়ে ভাগ করে পেয়েছি 2, আর 6কে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 3, তার মানে 5-এর 6 অংশ। তাহলে মোট 5-এর 6 অংশে ধান ও পাট চাষ করা হয়েছে। যদি বলতো কত অংশ বাকি রয়েছে, তখন আবার সেই 1 অংশ ধরতে হতো, দিয়ে 1 বিয়োগ 5-এর 6 করে 1-এর 6 অংশ বাকি রয়েছে লিখতে হতো, ঠিক আছে। নেক্সট দেখো, 3-এর 5 ও 4-এর 7-এর মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড়। তাহলে আমরা কি জানি, সবসময় হরগুলোকে সমান হর বিশিষ্ট করব এবং সমান হর বিশিষ্ট করে আমরা করে দেখব, তাই তো। তাহলে 5 আর 7-এর লসগু বের করে পেয়েছি দেখো 35। তাহলে 5কে 7 দিয়ে গুণ করেছি, 7কে 5 দিয়ে গুণ করেছি। তাহলে 7কে 5 দিয়ে গুণ করেছি বলে ওপরে 4 আছে, 4 গুণ 5, আর 5কে 7 দিয়ে গুণ করেছে বলে 3 গুণ 7, ঠিক আছে। 21/35, 20/35। তাহলে এদের মধ্যে বড় কে, 20 আর 21-এর মধ্যে বড় কি, 21। তাহলে 21/35 গ্রেটার দেন 20/35। এই হাটা কোন দিকে হয়, যেদিকে বড় হয় সেদিকেই হা হয়। তাহলে 21/35 সমান হচ্ছে 3-এর 5, আর 20/35 মানে হচ্ছে 4-এর 7। তাহলে এখানে কে বড় কে ছোট জানতে চেয়েছিল, তাই 3-এর 5 বড় ও 4-এর 7 ছোট লিখবো, ঠিক আছে। এখানে অথবা লিখবো স্থানীয় মানে বিস্তার করে কথায় লেখো 449.46। তাহলে এইটা স্থানীয় মানে বিস্তার করে পেয়েছি দেখো 400 যোগ 40 যোগ 9 যোগ 4-এর 10 যোগ 6-এর 100, আর কথায় লিখে পেয়েছি 449.46 লিখতে পারো, অথবা 449 4.6 4.6 লিখতে পারো, ঠিক আছে। দেখে নাও। নেক্সটে যাও, নেক্সটে দিয়েছে দেখো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও, ক হচ্ছে সরল করো। দেখো এই সরলটা তোমাদের অনেকবার করে দিয়েছি। এখানে বারবার বলেছি এই অঙ্কটার ক্ষেত্রে এই ব্র্যাকেটটা ভুল রয়েছে, এই ব্র্যাকেটটা এইখানে হবে, এইখানে হবে না, ঠিক আছে। তোমাদের বইয়ের মধ্যেও কোশ্চেন ব্যাংকগুলোতে যেখানে ঠিক করে দেয়নি সেটা আমি বুঝতে পারছি না। তোমাদের এইগুলো আগেও দিয়েছে যখন, তখনও ঠিক করে দিয়েছে, আবার ঠিক করে দিচ্ছে। এটা ঠিক করলেই তোমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। দুটোই সরল দেখো করে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে। তোমাদের আগে অনেকবার সরলগুলোকে লাইন টু লাইন বুঝিয়ে দিয়েছি, আশা করি এখন আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। যদি কারো কোনো ডাউট থাকে তারা সে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে।
নেক্সট দিয়েছে দেখো, স্কেলের সাহায্যে 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের PQ একটি সরলরেখা অঙ্কন করো। তাহলে স্কেল কীভাবে ধরতে হয়, এই স্কেলটার এইখানে যে শূন্য রয়েছে দেখো, এইখানে যে শূন্যটা রয়েছে এই শূন্য থেকে পয়েন্ট করতে, দেখো আমি শূন্য থেকে পয়েন্ট করে এইখানে 6 যেখানে আছে সেখানে পয়েন্ট করব। দুটো পেন্সিল দিয়ে এরকম পয়েন্ট বসাবো, দিয়ে লাইনটাকে যোগ করে দেবো। দেখো আমার পুরোটাই 6 সেন্টিমিটার হয়েছে। ঠিক আছে, দেখো পুরো 6 সেন্টিমিটার হয়েছে। দিয়ে নাম PQ নাম দিয়ে দিয়েছে। যদি নাম না দিত আমি ইচ্ছে মতো নিজে যা খুশি নাম বসাতে পারতাম। নাম বলে দিয়েছে বলে আমরা বসাবো PQ, আর নিচে লিখবো 6 সেন্টিমিটার, কারণ এই দৈর্ঘ্যটা হচ্ছে 6 সেন্টিমিটার। দিয়ে উত্তরে লিখবো 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের PQ একটি সরলরেখা অঙ্কন করা হলো। অঙ্কন করো বলেছে, অঙ্কন করা হলো। ঠিক আছে, নেক্সট দেখো দিয়েছে চিত্রসহ সংজ্ঞা লেখো সমান্তরাল সরলরেখা। দেখো আগেও লিখে দিয়েছিলাম, আবার লিখে দিয়েছি। যদি একে সমান্তরালে দুই বা তার বেশি সরলরেখা পরস্পরকে কখনো ছেদ না করে তারাই হলো সমান্তরাল সরলরেখা। চিত্র দুটো এঁকে দিয়েছি, AB আর PQ দুটো সরলরেখা, এরা হচ্ছে সমান্তরাল সরলরেখা। ঠিক আছে, নেক্সট গয়ে দিয়েছে স্তম্ভ মেলাও। দেখো গ স্তম্ভ, ক স্তম্ভ, খ। তাহলে সরলরেখার কী হবে, প্রান্তবিন্দু নেই, সরলরেখার কোনো প্রান্তবিন্দু নেই। সরলরেখা সমান গতিতে চলে যাচ্ছে, হ্যাঁ, যেদিক দিয়ে খুশি যাবে। সরলরেখাংশ মানে AB, এতে দেখো দুটো প্রান্তবিন্দু রয়েছে, একটা দুটো। ঠিক আছে, রশ্মি এর একটা প্রান্তবিন্দু রয়েছে, মানে রশ্মি মানে কি, যেখান থেকে উৎপত্তি হচ্ছে। এটা ধরো সূর্য, সূর্য থেকে রশ্মি আসছে, এ একদিক দিয়ে আসছে, মানে এদিকে আসছে এদিকে আসছে, সেই জন্য রশ্মির একটা বিন্দু রয়েছে। আর সমবিন্দু সরলরেখা এরা তো একটা বিন্দুতেই রয়েছে। সমবিন্দু সরলরেখা মানে আগের কোশ্চেনে দিয়েছিল এরকম, একই সরলরেখার মধ্যে রয়েছে এই বিন্দুগুলো, সমবিন্দু সরলরেখা। ঠিক আছে, একটি নির্দিষ্ট ছেদবিন্দু আছে, নির্দিষ্ট জায়গায় ছেদ করেছে, এগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। বোঝা গেছে? দেখে নাও, কারোর কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।